সংক্রমণের নিম্নগতি থাকলে খুব শিগগিরই খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খুলছে অক্টোবরে, প্রায় 2 মাসের মধ্যে সবচেয়ে কম মৃত্যু করোনায়। গ্রেনেড হামলার আপিল শুনানি শিগগিরই। আইবি রহমানের মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগের শ্রদ্ধা। 20 অক্টোবর খালেদা জিয়াকে আদালতে হাজিরের নির্দেশ। নানা পথে মাদক আসছে, মহামারীতে চোরাচালানে জড়িয়ে পড়ছে তরুণ প্রজন্ম। বেকারত্ব ও সামাজিক অবক্ষয়কে দুষছেন বিশেষজ্ঞরা। পরিমণি সহ অন্যদের 15 মামলার তদন্ত শেষ পর্যায়ে, 1.5 মাসের মধ্যে প্রতিবেদন জমা, জানালেন সিআইটি প্রধান। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দেশের বিভিন্ন স্থানে তীব্র হচ্ছে ভাঙন, বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা। 2 মন্ত্রী ও গোয়েন্দা প্রধানের নাম ঘোষণা তালেবানের। আফগানদের দেশ ছাড়তে উৎসাহিত না করার আহ্বান। 64,000 মানুষের আফগানিস্তান ছাড়ার তথ্য পেন্টাগনের। এবং এএফসি কাপে মোহনবাগানের সঙ্গে 1-1 গোলে ড্র করল বসুন্ধরা কিংস। ঢাকায় এসে কোয়ারেন্টাইনে নিউজিল্যান্ড দল। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। সঙ্গে আছি আমি সঞ্জিদা ইসলাম এবং আমি তাবাসসুম আহমেদ। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। করোনা সংক্রমণ কমলেই খুলে দেওয়া হবে সব শিক্ষা প্রতিষ্ঠান। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ কমিটির আয়োজনে শোক দিবসের অনুষ্ঠানে একথা জানান শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, স্কুল খুললেও সব ক্লাস একসাথে না নিয়ে সপ্তাহে ভাগ ভাগ করে ক্লাস নেওয়া হবে। এদিকে টিকা নেওয়া সাপেক্ষে 1 অক্টোবর থেকে হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে যশোরের মজিদ মহল্লা প্রাথমিক বিদ্যালয় প্রায় 1.5 বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ধুলোর আস্তরণ পড়েছে ক্লাসের প্রতিটি বেঞ্চে। যে কোনো সময় শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে এমন খবরে তাই আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে স্কুল কর্তৃপক্ষ। পরিষ্কার করা হচ্ছে প্রতিটি ক্লাসরুম। একই দৃশ্য চট্টগ্রাম সহ দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের। দীর্ঘদিন বন্ধ থাকায় সারা দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কারের কাজ এরই মধ্যে শুরু করা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক ডেঙ্গুবাহী এডিস মশা নিধনেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় শিক্ষা প্রতিষ্ঠানের কর্তারা। আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীরা স্কুলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করছে যাতে জীবাণুমুক্ত থাকে, আমাদের শিশুরাও আসতে পারে, আমরাও সবাই মানে সেফে থাকতে পারি। 23 তারিখ থেকে আমরা বিদ্যালয়ে হাজিরাও নিশ্চিত করছি। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। বলেন, সংক্রমণের হার নিম্নগতি থাকলে খুব শিগগিরই সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। প্রাথমিকের স্কুল খোলার প্রস্তুতির কথা জানান প্রতিমন্ত্রী। এ লক্ষ্যে প্রাথমিকের 85% শিক্ষকের টিকাদান শেষ হয়েছে। এইটা ঠিক বলতে পারবো না কবে নাগাদ, যে কোনো সময় মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিলে আমরা যদি আজকে বলে আমরা কালকে প্রস্তুত আছি। এই নিম্ন গতি যদি এই সংক্রমণের হারে থাকে তাহলে ইনশাআল্লাহ খুব শিগগির আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারবো। এদিকে 15 সেপ্টেম্বরের মধ্যে টিকা নেওয়ার সাপেক্ষে 1 অক্টোবর থেকে হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে, প্রথম পর্যায়ে হলে উঠতে পারবেন চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। এবার করোনা আপডেট। কাপটা ভালো করে ধুয়ে এক কাপটা। কাপ তো ভালো করে ধুইতেছি, তা আপনি হাতটা ধুবেন না? চাচা, মাস্কটা ঠিক করে পড়েন। মাস্ক পরে চা খামু কেমনে? খাওয়ার আগে নামাইবেন, খাওয়ার পরে উঠাইবেন। নিয়ম মেনে সবাই একসাথে করোনা ঠেকাই। দেশে করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত ও মৃত্যুর হার দুটোই কমেছে। গত 24 ঘন্টায় দেশে করোনায় আরও 114 জনের মৃত্যু হয়েছে। গত 56 দিনের মধ্যে এটি সবচেয়ে কম দৈনিক মৃত্যুর সংখ্যা। এ সময় নতুন করোনা শনাক্ত হয়েছেন 5249 জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এই তথ্য জানানো হয়। এখন পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 14,72,964 জন এবং এদের মধ্যে মারা গেছেন মোট 25,513 জন। আর করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 13,81,763 জন। সর্বশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 8,907 জন। গত 24 ঘন্টায় মোট 34,708টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 15.12%। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার বন্ধ না করা গেলে তা করোনা মহামারীর চেয়েও মারাত্মক আকার ধারণ করবে। অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার কমাতে বিশ্ব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। গ্লোবাল লিডার্স গ্রুপ এর দ্বিতীয় বৈঠকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে কথা বলেন তিনি। এ সংক্রান্ত গবেষণায় পর্যাপ্ত অর্থ বরাদ্দে উন্নত রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। The world is still passing through a difficult time due to the COVID-19 pandemic. AMR can be more catastrophic if proper attention is not given. We need to pay more attention to prevent any similar pandemic or catastrophe in future. Let us continue to collaborate meaningfully and keep momentum for ensuring equitable access to affordable and effective antibiotics and other medical facilities. এবার অন্যান্য সংবাদ। শিগগিরই শুরু হচ্ছে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল শুনানি। একথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গ্রেনেড হামলা নিহত আইভি রহমানের কবরে শ্রদ্ধা জানিয়ে তিনি কথা বলেন। দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, এই হামলায় বিএনপি জামায়াতের সংশ্লিষ্টতা দিবালোকের মতো স্পষ্ট। শাহ আদিজয়ের রিপোর্ট। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে নৃশংস গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়ে 24 আগস্ট মৃত্যুবরণ করেন মহিলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি আইভি রহমান। তার প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার সকালে বনানী কবরস্থানে হাজির হন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। আইভি রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে আওয়ামী লীগের সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরাও। শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ঘৃণ্য এ হামলায় জড়িতদের শাস্তির আওতায় আনা হবে। উচ্চ আদালতে কিন্তু অ্যাপিল হয়ে গেছে। কোভিডের কারণে বিলম্বে হলেও অচিরেই আমি মাননীয় আইনমন্ত্রীর কাছ থেকে জানতে পেরেছি শুনানি হবে, অ্যাপিল নিষ্পত্তির শুনানি হবে অচিরেই। তার আগে তো বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, সেটা বলা যায় না। আইভি রহমান স্মরণে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত পৃথক এক আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, হামলাকারীদের বাঁচাতে হামলার পরপরই দ্রুত আলামত নষ্ট করে ফেলে তৎকালীন সরকার। লুকানোর কোনো উপায় নেই। আমরা ঘটনার দিন থেকেই আপনাদের কর্মকাণ্ডের দেখেই আমরা বলেছিলাম যে এটার সঙ্গে এটা রাষ্ট্রীয় সন্ত্রাস। কারণ 21 আগস্ট গ্রেনেড হামলার পরে মাত্র 2 ঘন্টার মধ্যেই সমস্ত আলামত নষ্ট করে দেওয়া হয়েছিল। কার স্বার্থে? যদি এই ঘটনার সঙ্গে যদি আপনাদের সেই সময় সরকারের যদি সম্পৃক্ত না থাকবে, কেন ঘটনার আলামতগুলো নষ্ট করে দেওয়া হলো? হানিফ বলেন, এই হামলার দায় তৎকালীন প্রধানমন্ত্রীকেই নিতে হবে। মামলা করতে গিয়েছিল। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা 11টি মামলায় আগামী 20 অক্টোবর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাজির হওয়ার আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে মেমরুল কায়েস এই দিন ধার্য করেন। গত 10 আগস্ট এসব মামলায় খালেদা জিয়ার হাজিরার দিন ছিল। করোনা সংক্রমণ রোধে লকডাউন চলায় আদালতের স্বাভাবিক বিচারিক কার্যক্রম বন্ধ ছিল, যে কারণে মামলার কার্যক্রম স্থগিত ছিল। এখন আদালতের কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয় আদালতের নতুন তারিখ নির্ধারণ করেছেন। 2015 সালে বিএনপির হরতাল চলাকালে নাশকতার অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে দারুস সালাম থানায় 8টি ও যাত্রাবাড়ি থানায় 2টি মামলা করে। পরের বছর পুলিশ খালেদা জিয়া সহ বাকি আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়।
বরিশাল সদর উপজেলার আলোচিত নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান ও বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলামকে বদলি করা হয়েছে। 18 আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার 8 দিন আগে ইউএনও মুনিবুর রহমানের বদলির আদেশ হয়। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব করা হয়েছে। এদিকে 18 আগস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের প্রজ্ঞাপনে ওসি নুরুল ইসলামকে সিলেট রেঞ্জে বদলি করা হয়। সারা দেশে নানা পথেই আসছে মাদক, বদলাচ্ছে এর ধরনও। যদিও আইনশৃঙ্খলা বাহিনী মাদক দমনে কঠোর, তবুও গত 3 বছরের পরিসংখ্যানে দেখা যায় দেশে বেড়েছে এই মরণ নেশার ছোবল। আর ছাড়িয়ে যাচ্ছে আগের রেকর্ডও। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক ডিজি বলেন, করোনায় বেড়েছে মাদক প্রবেশ, ব্যবসায়ী ও সেবনকারীর সংখ্যা। অপরাধ বিশেষজ্ঞরা এর কারণ হিসেবে বলছেন বেকারত্ব ও সামাজিক অবক্ষয়। মাসুদা লাবনী জানাচ্ছেন বিস্তারিত। মাদক, যার আসক্তি তরুণ সমাজ থেকে শুরু করে সব বয়সীদের জীবন ধ্বংস করে দিচ্ছে, তৈরি করছে সামাজিক অবক্ষয়। সময়ের সাথে সাথে দেশে প্রবেশ করা মাদকের ধরনেও এসেছে পরিবর্তন। আসক্তরা অনেকেই ঝুঁকছেন ডিএমটি, আইস, লাস্ট স্টেজ ড্রাগ, এলএসডির মতো নতুন মাদকে। র্যাবের গত 3 বছরের পরিসংখ্যানে দেখা যায় 2019 সালের চেয়ে বিভিন্ন মাদক সহ 2020 সালে ধরা পড়ে 770 জনের বেশি মাদক ব্যবসায়ী। আর 2021 সালে প্রথম 5 মাসে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ায় আগের বছরের চেয়ে 17,159 জন। এছাড়া আগের বছরের চেয়ে 2020 সালে জব্দকৃত এসব মাদকের বাজার মূল্য 123,14,33,057 টাকা বেশি। অন্যদিকে 2021 সালে মাত্র 5 মাসে সব রেকর্ড ভাঙে। জব্দকৃত মাদকের বাজার মূল্য, যা আগে সারা বছরের চেয়ে 202,31,77,977 টাকা বেশি। করোনাকালীন সময়ে মাদকের সংগ্রহ, মাদকের পাচার বা মাদক চট্ট বা বিভিন্ন যারা মাদক সেবন করছে তাদের হাতে পৌঁছানোর জন্য বিভিন্ন ধরনের মাধ্যম ইউজ করা হয়েছে, তার মধ্যে অনলাইন মাধ্যমটি অন্যতম। বিজিবি সারা দেশে বিভিন্ন মাদকের মধ্যে ফেন্সিডিল ধরে 2019 সালের তুলনায় 2020 সালে 1,15,852 বোতল বেশি। 2021 মে মাস পর্যন্ত জব্দ করে 2,15,426 বোতল। গত 3 বছরের পরিসংখ্যানেও দেখা যায় জব্দকৃত গাঁজার পরিমাণ 2019 সালের চেয়ে প্রতি বছর বাড়ছে। আর ইয়াবা 2020 সালে আগের বছরের চেয়ে 22,30,336 পিস বেশি ধরা পড়ে। অপরদিকে 2021 মাত্র 5 মাসে ধরা পড়ে 56,49,500 পিস ইয়াবা। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন সামাজিক অবক্ষয় ও অস্থিরতা বাড়ায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীর সংখ্যা বাড়ছে। আর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক ডিজি বলেন, সেবনকারী বাড়ার পাশাপাশি করোনায় মাথাচাড়া দিয়ে উঠেছে অসাধুরাও। এবং নেগেটিভ ইমোশনস গুলো যখনই একটা মানুষের ভিতরে চলে আসে, সে কিন্তু বুঝতে পারে না যে হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্স অফ দিস অ্যাক্ট। ট্রেনটা তো অবশ্যই দেখা যাচ্ছে, কারণ মায়ানমারের মতো দেশ হয়তো আমরা না পাইতাম, তাইলে হয়তো এতটা বৃদ্ধি পেত না। সবচেয়ে বেশি দেখেন মায়ানমার থেকে। মাদক দমনে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী, তবুও ঠেকানো যাচ্ছে না প্রবেশ। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। পরিমণি, পিয়াসা, মৌ, রাজ, মিশু ও হেলেনা জাহাঙ্গীর সহ 15টি মামলার তদন্ত করছে সিআইডি। এসব মামলার তদন্ত শেষ পর্যায়ে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান। এছাড়া মঙ্গলবার সকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ রাজধানীতে নিজ কার্যালয়ে হত্যা মামলার রহস্য উন্মোচন এবং আসামি গ্রেপ্তার ছাড়াও হত্যা মামলা ও ডাকাতির প্রধান আসামিকে গ্রেপ্তার বিষয়ে পৃথক 2টি সংবাদ সম্মেলন করে। বিস্তারিত মাসুদ লাবনীর প্রতিবেদনে। মাদক, অস্ত্র ও নারীদের দিয়ে দেহ ব্যবসা, বিত্তশালীদের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, অন্ধকার জগতের নানা কার্যকলাপ, পর্নোগ্রাফি তৈরি ছাড়াও প্রতারণা সহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত পরিমণি, পিয়াসা, মৌ, রাজ, হেলেনা জাহাঙ্গীর ও মিশু সহ 15টি মামলার তদন্ত শেষ পর্যায়ে বলে জানিয়েছেন সিআইডি প্রধান।
সেটার এভিডেন্সিয়াল ভ্যালু অনেক বেশি, স্টেটমেন্টও আমরা পেয়েছি, অলমোস্ট মেক আউট হয়ে গেছে, শুধু কিছু কেমিক্যাল এবং ফরেনসিক রিপোর্ট। মঙ্গলবার সকালে রাজধানীর নিজ কার্যালয়ে তিনি বলেন, এসব মামলায় স্পর্শকাতর ও জিজ্ঞাসাবাদ শেষ পর্যায়ে। আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে দেয়া হবে চূড়ান্ত রিপোর্ট। প্রত্যেকটা কেসের আলাদা আলাদা ভাবে আমরা আমাদের আইও নিয়োগ করেছি, প্রত্যেকটা কেসের নেচার আলাদা। আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করা, এখন সাক্ষীদেরকে জিজ্ঞাসাবাদ করা আমাদের প্রায় শেষ পর্যায়ে। এছাড়া সকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ রাজধানীতে সংবাদ সম্মেলন করে পাবজি ও ফ্রি ফায়ার অনলাইন গেমসকে কেন্দ্র করে গত মাসে মাগুরায় বন্ধু রসুলকে কুপিয়ে হত্যা করে সজীব। আত্মগোপনে থাকা সজীবকে গ্রেফতারের বিষয়ে বিস্তারিত জানায় সিআইডি। গেমগুলি যারা খেলে প্রাথমিকভাবে তাদের মোটিভ বলি বা তাদের যে ফ্যান্টাসি বলি, এটা কিন্তু তাদের লক্ষ্য থাকে। মাগুরায় 27 জুলাই এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয় মূলত এই পাবজি খেলাকে কেন্দ্র করে। পৃথক আরেকটি সংবাদ সম্মেলনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ জানায়, হত্যা ও ডাকাতি সহ 10 মামলার প্রধান আসামিকে গ্রেফতারের বিষয়ে। যে এর পেছনে যদি কোনো কুশীলব বা অন্যান্য কোনো কারো ইন্ধন থেকে থাকে সেটা তদন্তে বেরিয়ে আসবে এবং আমরা পরবর্তীতে আপনাদের সামনে উপস্থাপন করব। মঙ্গলবার সকালে রাজধানীর মালিবাগে সিআইডির কার্যালয়ে পৃথক সংবাদ সম্মেলনগুলো অনুষ্ঠিত হয়। ওনার ছেলে মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা। আইপিটিভি কোনো সংবাদ প্রকাশ করতে পারবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। দেশে 450 দৈনিক পত্রিকা আছে যাদের কার্যকলাপ ভুতুড়ে বলেও জানান মন্ত্রী। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকতায় বঙ্গবন্ধু শীর্ষক আলোচনায় তিনি এই কথা বলেন। এ সময় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দরাও আলোচনা করেন। বিস্তারিত আলী তালুকদারের প্রতিবেদনে। বঙ্গবন্ধু সাংবাদিক বান্ধব নেতা ছিলেন, তাই বঙ্গবন্ধুর দর্শন ছড়িয়ে দেওয়া খুব সহজ হয়েছিল। সাংবাদিকতায় বঙ্গবন্ধু শীর্ষক আলোচনায় উঠে আসে এসব কথা। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, গত 2 বছরে প্রায় 450 পত্রিকার একটি কপিও ডিএফপিতে জমা দেয়নি। দেশের জাতি রাষ্ট্রের জন্ম হয়ে এই ভূখণ্ডের মানুষের কথা স্বপ্ন তিনি ধারণ করেছেন এবং সেটা বাস্তবায়ন করেছেন। সাংবাদিক ছিলেন, তাদের পরামর্শ গ্রহণ করতেন, তাদের সাথে একাত্ম হয়ে কাজ করতেন। মূলধারা গণমাধ্যমের সাথে আইপিটিভি নানান কর্মকাণ্ডে প্রশ্নবিদ্ধ হওয়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, কোনো আইপিটিভি সংবাদ প্রকাশ করতে পারবে না। এইভাবে এত ব্যাঙের ছাতার মতো আইপিটিভির কোনো প্রয়োজন নেই। আর আইপিটিভির ক্ষেত্রে আমরা যে নীতিমালা করেছি, আইপিটিভি কোনো সংবাদ প্রচার করতে পারবে না। সাংবাদিকদের নীতি নৈতিকতার বিকাশের প্রয়োজনের কথা বলেন মন্ত্রী। বেশিরভাগই কিন্তু সাংবাদিকতাকে ভালোবাসে। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। রপ্তানিতে বৈচিত্র্য বাড়াতে কৃষি পণ্যের উপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য আধুনিক যন্ত্রপাতি সংযোজন করতে 156 কোটি টাকা ব্যয় প্রকল্পের অনুমোদনও দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে সভাপতিত্ব করেন। পরে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। এ সময় মন্ত্রী জানান, কৃষি পণ্যের মান যাতে বজায় থাকে সেই দিকে গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। একনেকে 3263 কোটি টাকা ব্যয় ময়মনসিংহকে আধুনিক সেতু নির্মাণের অনুমোদন দেওয়া হয়। সব মিলিয়ে মোট 8টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে একনেক, যেখানে ব্যয় হবে 5441 কোটি টাকা। হবে ওভারপাস, আন্ডারপাস, লিঙ্ক রোড, অনেকগুলো কমপ্লেক্স ব্যাপার। বিশাল প্রকল্প, এটি শেষ হবে 23 ডিসেম্বরে। তিনি বারবার বলছেন, খবরদার, সাবধান, মাল পাঠান, কিন্তু যত্ন করে পাঠান, সকল আইন কানুন মানেন। কোন আইন কানুন? হাইজিনিক আইন কানুন। প্রচুর আমরা রপ্তানি করতে পারছি না, বিকজ অফ অনেক জায়গায় পান রপ্তানি করি গিয়ে ব্যাকটেরিয়া পাওয়া যায়, অথবা এগুলো টেস্ট হয়ে গেছে। কারণ যে ধরনের মেশিনপত্র দরকার ওই ব্যাকটেরিয়াগুলো দেখার জন্য, সেগুলো আমাদের কাছে ছিল না। তো এই কারণে এটা নেওয়া হচ্ছে। এটা খুব সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ প্রজেক্ট। এবারে বসুন্ধরা কিংসের সৌজন্যে এএফসি কাপের খবর। এফসি কাপের গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ভারতের এটিকে মোহনবাগানের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে বসুন্ধরা কিংস। ফলে ডি গ্রুপের অপরাজিত রানার আপ হয়েই আসর শেষ করল অস্কার ব্রুজনের শিষ্যরা। মালদ্বীপ থেকে আরো জানাচ্ছেন পার্থ বণিক।
মালদ্বীপের মালেতে এএফসি কাপের ডি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ভারতের শক্তিশালী ক্লাব এটিকে মোহনবাগানের মুখোমুখি হয়েছিল বসুন্ধরা কিংস। ম্যাচের শুরু থেকে বল দখলে আধিপত্য বিস্তার করে বসুন্ধরা। তাদের আক্রমণ সামলাতে ব্যস্ত থাকেন মোহনবাগানের ডিফেন্ডাররা এবং হেডে বলটাকে ক্লিয়ার করলেন। কিংস সমর্থকরা আনন্দের উপলক্ষ পায় ম্যাচের 28 মিনিটেই। একক নৈপুণ্যে ডি বক্সের ভেতর থেকে জোরালো শটে জালে বল জড়িয়ে বসুন্ধরা কিংসকে লিড এনে দেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড জোনাথন ফার্নান্দেজ। তবে প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে বিতর্কিত লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সুশান্ত ত্রিপুরা। ফলে 10 জনের দলে পরিণত হয় কিংস। এগুচ্ছিলেন এবং সেই সাথে কিন্তু বৃষ্টিটাও। দ্বিতীয়ার্ধে একজন কম নিয়েও লড়াইটা ভালোই চালিয়ে গেছে ব্রুজনের দল। আক্রমণের ধার বাড়ায় মোহনবাগানও। এরই ধারাবাহিকতায় 62 মিনিটে সমতায় ফেরে ভারতের জায়ান্টরা। ফাঁকা জালে বল জড়ান উইলিয়ামস। ম্যাচের বাকি সময় আক্রমণের গতি বাড়ায় কিংস। 84 মিনিটে রবসন রবিনিওর শট সাইড বারে লেগে ফিরলে গোল বঞ্চিত হয় তারা। শেষ পর্যন্ত 1-1 গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় কিংসকে। ফলে ডি গ্রুপের রানার আপ হয়েই এএফসি কাপের মিশন শেষ করলো বাংলাদেশের চ্যাম্পিয়নরা। ডি গ্রুপে অপরাজিত থেকে এবারের এএফসি কাপ যাত্রা শেষ করলো বসুন্ধরা কিংস। নকআউট পর্বে খেলার প্রত্যাশা যদিও বা পূরণ হয়নি, তবে স্বপ্ন যেহেতু অনেক বড়, আগামীতে তা পূরণ হতে বাধ্য। মালদ্বীপের মালে থেকে পার্থ বণিক, নিউজ 24। এখন থেকে মাত্র 5 সেকেন্ডে বিশ্বের যে কোনো দেশ থেকে টাকা পাঠানো যাবে। মঙ্গলবার রাতে এক ওয়েবিনারে অংশ নিয়ে এমন তথ্য দেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এ সময় এমনই পদ্ধতি ব্লেজের উদ্বোধন করেন তিনি। দেশে 5 কোটিরও বেশি মানুষের এখনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, তাই এই বৃহৎ জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় এনে ক্যাশলেস জাতি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে এই সেবা চালু করা হলো। এই সেবার মাধ্যমে 7 দিন 24 ঘন্টা সোনালী ব্যাংক, হোম পে ও ITCL এর যৌথ উদ্যোগে ব্লেজ সার্ভিস এর মাধ্যমে রেমিটেন্স গ্রাহকদের হিসেবে জমা হবে বলেও জানান তিনি। ব্লেজের মাধ্যমে যদি পাঠান, আমি এখন যখনই পাঠাই বাংলাদেশে, তখন রাত 2টা হোক 3টা হোক, সে 5 সেকেন্ডের মধ্যে এই টাকাটি তার অ্যাকাউন্টে পৌঁছা যাচ্ছে। সেটা ছুটির দিন হোক, ঈদের দিন হোক, যেই দিন হোক, কোনো অসুবিধা নেই। তো তার সাথে আপনার ওই কোনো ব্যাংকিং সেন্টারে যাওয়ার বা রেমিটেন্স সেন্টারে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ভ্যাকসিনের 2 ডোজের মাঝে ব্যবধান কমানো যায় কিনা সে বিষয়টি পর্যালোচনা করতে মন্ত্রী পরিষদ বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে পুরো বিষয়টি নির্ভর করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা ও বাংলাদেশে টিকা কমিটির পরামর্শ অনুযায়ী। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, নির্দেশনা পেলে এই বিষয়ে বৈজ্ঞানিক গবেষণা চালানো সম্ভব। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। ভ্যাকসিনের 2 ডোজের মাঝে 8 থেকে 4 সপ্তাহের ব্যবধান কমিয়ে আনা যায় কিনা সে বিষয়ে পর্যালোচনা করতে সোমবার মন্ত্রিপরিষদ বিভাগকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। স্বল্প সময়ে বেশি সংখ্যক মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনতেই এই চিন্তা করছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মুঠোফোনে নিউজ 24-কে জানান, পুরো বিষয়টি নির্ভর করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবশেষ গবেষণা ও টিকা কমিটির পরামর্শ অনুযায়ী। যেহেতু এখনো পর্যন্ত বিশ্বের কোনো দেশে 2 ডোজের টিকার ব্যবধান কমিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেনি, তাই বিষয়টি নিয়ে গবেষণা করতে চায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। চীনের যে সিনোফার্ম, সেটা যেহেতু একই ব্যক্তিকে 2টা ডোজ দিয়ে প্রবাসীদেরকে বিদেশে পাঠিয়েছিল, সেই ধরনের কোনো স্টাডি যদি আমরা চীনেরটা পাই, আমরাও এখানে ওরকম 2 সপ্তাহ পরে আবার দিতে পারি কিনা সেটার ব্যাপারে একটা স্টাডি করতে পারি। এই পদ্ধতিতে অধিক সংখ্যক মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনা গেলেও পুরো বিষয়টি অত্যন্ত বৈজ্ঞানিক গবেষণা নির্ভর ও সময় সাপেক্ষ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমরা যদি 1-2 সপ্তাহ পর দিয়ে দেখি সেই পরিমাণ অ্যান্টিবডি ডেভেলপ করে কিনা, তাহলে আমরা যদি গ্যাপটা কমিয়ে দিতে পারি, তাহলে সবাই পূর্ণাঙ্গ এই ইয়ের জন্য আমরা ভ্যাকসিনেট হতে পারবো। তবে এমন উদ্যোগ নিতে গেলে পর্যাপ্ত টিকার সরবরাহ নিশ্চিতের দিকে নজর রাখতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। লোকবল না দিয়েই ডেঙ্গুর চিকিৎসার জন্য রাজধানীর লালকুঠির হাসপাতালকে বিশেষায়িত হিসেবে
ঘোষণা করা হয়েছে। এতে ডেঙ্গু চিকিৎসার জন্য হাসপাতালটিতে আসা রোগীরা পড়েছেন চরম ভোগান্তিতে। রোগী ভর্তি না করে ফিরিয়ে দেওয়া হচ্ছে। হাসপাতালের পরিচালক বলছেন, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী চেয়ে বহুবার চিঠি দেওয়ার পরও লোকবল না পাওয়ায় রোগীদের ফিরে দিতে বাধ্য হচ্ছেন তারা। আর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বিষয়টি জানা নেই স্বীকার করে বলেন, দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। হাসপাতালের একটি বিছানার জন্য সারা ঢাকায় যখন করোনা রোগী নিয়ে মানুষ ছিল দিশেহারা, তখন অলস পড়েছিল রাজধানী মিরপুরের লালকুঠির হাসপাতাল। একই পরিস্থিতি ডেঙ্গুর সময়ও। হাসপাতাল কর্তৃপক্ষ বারবার লোকবল চাইলেও ব্যবস্থা করেনি স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তি দিয়ে ঢাকার 5টি হাসপাতালকে ডেঙ্গুর জন্য নির্ধারণ করে দেয়, যার মধ্যে লালকুঠির হাসপাতাল রয়েছে। এমন ঘোষণায় অনেকে মঙ্গলবার রোগী নিয়ে হাসপাতালটি গেলেও তাদের ফিরে আসতে হয়। তো আমরা নিয়ে যাওয়ার পরেই সেখানের গেটে থাকা নিরাপত্তা কর্মীরা বললো যে আসলে জানতে চাইলাম, তাদের সঙ্গে কথা বললাম, যখন তারা বললো যে আসলে হাসপাতালটি এখনো তারা ডেঙ্গু রোগীদের ভর্তি করছে না। হাসপাতালের পরিচালক বলছেন, জনবল না থাকায় ইচ্ছে থাকার পরও ডেঙ্গু চিকিৎসা শুরু করা যাচ্ছে না। বারবার চিঠি দিয়েও লোকবল চাইলেও কোনো ব্যবস্থা হয়নি এখনো। এখানে তো জনবল নাই। আমরা স্বাস্থ্য অধিদপ্তরকে জনবলের জন্য লিখছি, 10 জন মেডিকেল অফিসার দিয়েছেন, এখন হয়তো কনসালটেন্ট দিবে, দিলে আমরা শুরু করে দেবো। এখন তো নার্সিং অধিদপ্তরকে চিঠি লিখছে, স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি লিখছে, এখন পর্যন্ত জনবল আসে নাই, হয়তো ওনারা চেষ্টা করছে। এ নিয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন, করোনা প্রকোপ কমে যাওয়ায় এখন সব হাসপাতালকে ডেঙ্গু চিকিৎসা শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে। আর লোকবল ঘাটতি থাকা হাসপাতালে সংকট দ্রুতই সমাধান হবে। ডেঙ্গু চিকিৎসার জন্য তো স্পেশাল কিছু লাগে না। আপনি যেহেতু ব্যাপারটা নজরে আনলেন, অবশ্যই আমি এটা অ্যাড্রেস করবো। আমি কথা বলবো, আজকেই কথা বলবো। আমরা অলরেডি অন্য যে সমস্ত হাসপাতাল যেগুলো কোভিড এর জন্য বাদ দিয়েছিলাম, কোভিড এর জন্য ছেড়ে দিয়েছিলাম, কোভিড কমে গেছে, তাদেরকে বলেছি ডেঙ্গু পেশেন্ট ভর্তি করতে। সোমবার নতুন করে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 276 জন। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। ফরিদপুরে পদ্মা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও কমেছে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা সহ অন্যান্য নদ নদীর পানি। তবে বিভিন্ন জেলায় তীব্র হয়েছে নদী ভাঙন। ফরিদপুর ও কুষ্টিয়ায় পদ্মা ও গড়াই নদীর ভাঙনে দিশেহারা নদী তীরবর্তী মানুষ। এদিকে লালমনিরহাটে তিস্তা নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। ফরিদপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। 24 ঘন্টায় পদ্মা নদীর পানি গলান্দ পয়েন্টে বিপদসীমার 53 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে সদর উপজেলার ডিক্রিচর ও নর্থ চ্যানেল ইউনিয়নের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে নদী তীরবর্তী এলাকার ফসলি জমি ও বসতভিটা। হুমকির মুখে রয়েছে এসব ইউনিয়নের শহর রক্ষাবাদ, মসজিদ, মাদ্রাসা সহ বহু স্থাপনা। এই পর্যন্ত ভাঙ্গা 3-4টা দেওয়া হয়েছে, এখন এই নদীর চার মধ্যে ভাঙ্গা আসতেছে। আমাদের খাওয়া দাওয়া খুব কষ্ট, থাকাও কষ্ট, আমরা কি উপায় করি। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। ইতিমধ্যে আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয় বরাবর পত্র লিখেছি এবং তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে অচিরেই ফরিদপুরের জেলায় যেখানে ভাঙন কবলিত এলাকা সেখানে কিন্তু ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কুষ্টিয়ার পদ্মা ও গড়াই নদীর উপকূলে ভাঙন অব্যাহত রয়েছে। মিরপুরের তালবাড়িয়া ইউনিয়নের নদী তীরবর্তী 6 গ্রামে ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে বসতবাড়ি, ফসলি জমি সহ বেশ কিছু স্থাপনা। হুমকির মুখে পড়েছে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগের একমাত্র মহাসড়কটি। রংপুরে গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার 9টি ইউনিয়নে তিস্তার ভাঙন প্রকট আকার ধারণ করেছে। এলাকাবাসীর অভিযোগ, ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় প্রতি বছরই নদী ভাঙনের শিকার হচ্ছেন তারা। আমাদের যে ঘর বাড়ি ভাঙিয়ে যাচ্ছে, আমরা তো আমাদের কোনো নিস্তে না, আমাদের কোনো উপায় নেই। এখন করে থাকমা করে যাবো, তার কোনো চিন্তা নেই, করবেন না, এখন কোনো বুদ্ধি করি পাওয়া না। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, তিস্তা ও ধরলা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বরিশালে ইউএনওর সরকারি বাসভবনের আনসার সদস্যদের গুলিতে 2 আওয়ামী লীগ কর্মীর দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা করছেন স্বজনরা। এদিকে ঢাকার 2টি হাসপাতালে চিকিৎসাধীন 2 আওয়ামী লীগ কর্মীকে উন্নত চিকিৎসা দিতে পুলিশ বাধা দিচ্ছে অভিযোগ আহতদের। অবশ্য অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। রাহাত খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
গেল 18 আগস্ট রাতে বরিশাল উপজেলা পরিষদ চত্বরে আনসার সদস্যের গুলিতে নগরীর 16 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর আহসানের ডান চোখে 5টি এবং 23 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মনিরুজ্জামান মনিরের ডান চোখে 4টি স্প্লিন্টার বিদ্ধ হয়। তাদের ঢাকায় 2টি হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে গেল 7 দিনেও তাদের চোখের কোনো উন্নতি হয়নি। তারা চিরদিনের জন্য দৃষ্টি হারাতে পারেন বলে আশঙ্কায় স্বজনরা। এই চোখ বাদ একবার টোটালে এখন চিকিৎসাধীন আছে, খুব অবস্থা খারাপ। হার্ড রিং পরানো একটা, যদি ওইগুলিটা একটু সরে বাম পাশে লাগতো আজকে আমার স্বামী থাকতো না এই পৃথিবীতে। আমি চাই যে বিদেশে তার চিকিৎসা হোক। এদিকে ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন তানভীরের অভিযোগ, চিকিৎসার প্রয়োজনে নানা পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন হলেও পুলিশ তাদের বাধা দিচ্ছে। কোনোভাবেই আমার কোনো ধরনের সহযোগিতা করতেছে না। বাইরে যে যাই একটা সিটি স্ক্যান করবো, একটা এক্সরে করবো, সেই ধরনের কোনো সহযোগিতা করতেছে না। মহানগর আওয়ামী লীগ সভাপতি বলছেন, দলের পক্ষ থেকে আহত প্রত্যেকের খোঁজ খবর রাখা হচ্ছে। আমাদের মহিলা আওয়ামী লীগ বাসা গিয়া যারা এফেক্টেড পারছেন তাদের খোঁজ নিচ্ছে, চিকিৎসা হয় না, সঠিক চিকিৎসা হচ্ছে, তারপরে উন্নত চিকিৎসা কি হয় এইটা দেখার জন্য আপনি অপেক্ষা করেন। তবে ঢাকায় উন্নত চিকিৎসায় বাধা দেওয়া হয়নি বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। যারা চিকিৎসারত অবস্থায় হাসপাতালে আছেন তারা যদি মনে করেন যে অন্য কোথাও চিকিৎসা নিলে তাদের জন্য ভালো হয়, সেটা আমাদের পক্ষ থেকে কোনো ধরনের বাধা বিপত্তি নেই, বরং আমরা তাদের সুচিকিৎসার জন্য যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় সেটাও করব। ব্যানার অপসারণকে কেন্দ্র করে গেল বুধবার রাতে সদর উপজেলা পরিষদ চত্বরে আনসার সদস্যদের গুলি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে পুলিশের হামলা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন অর্ধশতাধিক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনা নিয়ে টুকরো খবর। নোয়াখালীর বেগমগঞ্জে এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আব্দুর রহমান ও ইব্রাহিম নামে 2 যুবকের শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে স্থানীয় হাসানহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। শেরপুরের শ্রীবর্দিতে বন বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে ফসল কেটে ফেলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। মঙ্গলবার শেরপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত প্রেস কনফারেন্সে ক্ষতিগ্রস্ত 5টি গারো পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং অভিযুক্ত বন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। যশোরের ভবদহ এলাকায় প্রস্তাবিত 50 কোটি টাকার সেচ প্রকল্প বাতিল, টাইডাল রিভার ম্যানেজমেন্ট বাস্তবায়ন সহ জলাবদ্ধতা নিরসনে বেশ কিছু প্রস্তাব করেছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। মঙ্গলবার যশোর শহরের নীলরতন রোডে এ ব্যাপারে একটি সংবাদ সম্মেলন করে কমিটি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জাতীয় শোক দিবস উপলক্ষে কোভিডের কারণে আয় বঞ্চিতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জনতা ব্যাংক। জনতা ব্যাংক কর্মচারী ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম আজাদ। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শে প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে দেশ আজ অর্থনীতিতে বিশ্ব সমাদৃত। সরকারের দৃঢ় নেতৃত্বে করোনা কালেও দেশের মানুষ না খেয়ে নেই। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ ও বাণিজ্যের সংবাদ। কষ্টার্জিত জমানো টাকা ব্যাংকে জমা রেখে লাভ নয়, বরং বছর শেষে লোকসান গুনছেন আমানতকারী। অন্যদিকে ব্যাংক আমানতে লোকসান হয় অনেকেই আবার প্রতারিত হন ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করে। হিসেব বলছে, স্থায়ী আমানতে মূল্যস্ফীতি ও উৎসে কর বাদ দিলে একজন আমানতকারী 100 টাকার বিপরীতে বছর শেষে প্রকৃত ফেরত পাচ্ছেন জমা টাকার চেয়েও কম। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, আমানতের সুদ হার বাড়ানোর পাশাপাশি আমানতকারীদের বিকল্প বিনিয়োগ নিশ্চিত করতে মিউচুয়াল ফান্ডের প্রচারণা ও সহজ করার পাশাপাশি বিশেষ সঞ্চয় স্কিম চালু রাখা প্রয়োজন। এবার নিউজ 24 আন্তর্জাতিক। নিজেদের সরকার গোছাতে শুরু করেছে তালেবানরা। এর মধ্যে ঘোষণা করা হয়েছে 2 মন্ত্রী ও গোয়েন্দা প্রধান সহ কাবুল মেয়রের নাম। এদিকে মার্কিন সেনা সহ মোট 64,000 আফগান নাগরিক পাকিস্তান ছেড়ে চলে গেছে বলে আফগানিস্তান থেকে চলে গেছে বলে জানিয়েছে পেন্টাগন। এর প্রেক্ষিতে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আফগানদের দেশ ছাড়তে উৎসাহিত না করার জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে তালেবান। নাহিসিহানের ডেস্ক রিপোর্ট।
আফগানিস্তানে এবার নিজেদের সরকার গঠনে মনোযোগী তালেবানরা। মঙ্গলবার নতুন 2 মন্ত্রী ও গোয়েন্দা প্রধানের নাম ঘোষণা করেছে এই সশস্ত্র গোষ্ঠীটি। অর্থমন্ত্রী হিসেবে গুল আগা এবং ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সদর ইব্রাহিমের নাম ঘোষণা করা হয়েছে। আর নাজিবুল্লাহ হবেন গোয়েন্দা প্রধান। এছাড়া কাবুলের গভর্নর করা হয়েছে মোল্লা শিরিনকে, আর রাজধানীর মেয়র হয়েছেন হামদুল্লাহ নোমানি। একই সঙ্গে আরেক বার্তায় দ্য আফগানিস্তান ব্যাংকের নতুন গভর্নর হিসেবে হাজি মোহাম্মদ ইদ্রিসকে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে। 1990 দশকে আফগানিস্তানের যুদ্ধ চলার সময় হিন্দুকুশ পর্বতের মাঝে থাকা পাঁচশির প্রদেশের নিয়ন্ত্রণ নিতে পারেনি তালেবান জঙ্গিরা। এখনো তালেবানদের দখলের বাইরে রয়েছে এই প্রদেশটি, তবে এবার সেটি দখল করে নেয়ার জন্য এগুচ্ছে তালেবান যোদ্ধারা। অন্যদিকে বিদ্রোহীদের হাজারো সেনা তালেবানদের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুত বলে জানানো হয়েছে। পানশির উপত্যকার ভেতরে অনেকে আশ্রয় চায়। আমরা তালেবানের এই যাত্রাকে থামাতে প্রস্তুত, তবে যুদ্ধ বা সংঘাতে জড়ানোর আগে আমরা শান্তি আলোচনার বিষয়টি অগ্রাধিকার দিচ্ছি। এখনো হাজার হাজার আফগান কাবুল বিমানবন্দরে ভিড় করছেন, আর দেশ ত্যাগে সক্ষম সবাইকে সরিয়ে নিতে সম্মত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি দেশটি থেকে নির্ধারিত সময়ে সেনা সরাতেও উদ্গ্রীব বাইডেন। তবে এত দ্রুত সময়ে সেনা না সরাতে বাইডেনের উপর চাপ সৃষ্টি করেছে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স। আফগান ইস্যুতে মঙ্গলবার জরুরি ভিত্তিতে G7 বৈঠকের ডাক দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। দেশটির চলমান সংকট সমাধানে সংলাপ শুরুর আহ্বান জানিয়েছে OIC। আফগান পরিস্থিতি নিয়ে জার্মানি চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডেকেছেন সর্বদলীয় বৈঠক। তালেবানকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নাহিদ জিহান, নিউজ 24। এবার খেলার খবর। বাংলাদেশের বিপক্ষে 5 ম্যাচের T20 সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে দুপুর 12টায় ঢাকায় নামে কিউইরা। 3 দিনের হোটেল কোয়ারেন্টাইন শেষে 27 আগস্ট মাঠের অনুশীলনে নামবে সফরকারীরা। 100 বল টুর্নামেন্ট খেললে গেল শুক্রবার আগেভাগেই ঢাকায় এসেছেন 2 কিউই ক্রিকেটার কলিন ডি গ্র্যামহোম ও ফিন অ্যালেন। এবার এলেন দলের অন্য সদস্যরা। আর এই ছিল রাত 10টার সংবাদের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।